শহীদ মোহাম্মদ রাকিব হাসান। পিতা মোহাম্মদ আবুল খায়ের, মাতা পারভিন আক্তার। 2012 সালের 2রা জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর দক্ষিণ নারায়ণপুর মিয়াজি বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন শহীদ রাকিব। তার পরিবারে মা, বাবা, এক ভাই এবং এক বোন রয়েছেন। তিনি ছিলেন পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। 2024 সালের 19 জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকার মোহাম্মদপুরে খেলতে বের হলে শহীদ রাকিব হাসানের মাথায় গ্রেনেডের আঘাত লাগে। পরে চিকিৎসার জন্য শেরেবাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি শহীদ রাকিব হাসানের আম্মু বলতেছি যে আমার ছোট ছেলে ঢাকা থাকতো ওনার বাবার কাছে। আমার 2 ছেলে ঢাকা পড়াশোনা করতো। ওইখানে 19 জুলাই আমার বাবাকে হত্যা করা হয়েছে শুক্রবার বিকাল 5:30টার দিকে। আমার ছেলে ক্লাস 7-এ পড়তো, তার বয়স 12 ছিল। আমার বাবা ওখানে গুল্লি আওয়াজ শুনে ওখানে গুল্লি দেখতে গেছে। ওখানে যাওয়ার সাথে সাথে আমার বাবার মাথা গুল্লি মারার সাথে সাথে বাবার মাথার ফুল উড়ে গেছে। ওইখান থেকে আন্দোলনের ছেলেরা বাবার হাসপাতাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সাথে সাথে ওইখানে সে মারা গেছে। পরে আমরা তো এখান দিয়ে ওনার বাবা ওইখান দিয়ে আমার বড় ছেলে খুঁজতেছে, সারা বিকাল বলে খুঁজছে, ওনারে পায় না। পরে রাত্রে 9টায় যে জায়গায় গুল্লিবিদ্ধি হয়েছে ওইখানে যাওয়ার পরে শুনছে যে ওইখানে আমার ছেলে গুল্লিবিদ্ধি হয়েছে। তারপরে খুঁজতে খুঁজতে খবর লইতে দেখি ওনারা হাসপাতাল নিয়ে ভর্তি করছে। এই কথা শুনে আমার ফ্যামিলিগত 7-8 জন লোক ওইখানে যাওয়ার পরে ওনারা বলছে যে হ্যাঁ এখানে আছে। ওখানে তার ফ্রিজে ভরি রাখা হয়েছে। রাখার পরে ওনারা যাওয়ার পরে ওরা দেখছে। দেখার পরে ওনারা কইছে যে মোহাম্মদপুর থানার কাগজপত্র লাগবে। ওইখানে আসার পরে ওরা আর কাগজপত্র দেয় না। ওরা বলছে সকাল 10টায় যাওয়ার জন্য। সকাল 10টায় যাওয়ার পরে ওরা অন্য থানায় আবার পাঠাইছে। এখান থেকে আবার অন্য থানায় পাঠাইছে। এরকম করতে করতে ওই দিন সারাদিন হয়রানি হয়েছে। ওদেরকে কোনো রকমে দিতেছে না। পুলিশেরা খুব দুর্ব্যবহার করছে আমার স্বামীর সঙ্গে, অনেক খারাপ আচরণ করছে। করার পরে যাক আমার ছেলের পোস্টমর্টম করবো। আমার ছেলে ওদের আপত্তি ছিল পোস্টমর্টম না করার জন্য। ওনারা কোনো রকমে ওনারা দিতেছে না। এর পরে এদের ডাক্তার নাই। এরা বলছে আমার ঘরে ডাক্তার নিয়ে বাসা থেকে ডাক্তার আনিয়ে আমার ছেলের পোস্টমর্টম করার জন্য আবার নিয়ে দিয়ে আসতে হবে ওনার বাসায়। অনেক জ্বর ঝামেলা আমার স্বামীর উপরে দিয়ে গেছে। অনেক খারাপ ব্যবহার করছে ওনারা। করার পরে 2 থানার পরে হেরা কইছে যে আপনার লাশ আপনারা নিয়ে যান। অথচ হেরা অন্য থানায় আবার ফোন দিয়ে বলছে যে লাশ না দেওয়ার জন্য, পোস্টমর্টম করার জন্য। ওইখানে গেছে ওই লোকে আমার স্বামীর সঙ্গে দেখাই দেয় না, মাত্র উনি লুকিয়ে গেছে গা। ওনারা দিব না লাশ পোস্টমর্টম করার ছাড়া। এরপরে পোস্টমর্টম করার পরে যাক দিছে। দেওয়ার পরে ওনারা লাশ নিয়ে আসার সময় ওনাদেরকে অনেক হতমত ঝামেলা করছে। 3 জায়গাতে ঢাকার ভিতরে এদিকে ওইদিকে গেলে ওইদিকে পুলিশেরা কোনো রকমের বাড়িতে আনার সুযোগ দিতেছে না। এরকম করতে করতে আনছে। ফতে আসার পরে ছোটো ছোটো পোলাপাইনে অনেক লাঠি চটা নিয়ে অনেকবার অনেক জায়গায় আটকাইছে এবং ভিতরে ঢুকি ওনারা খুব খারাপ আচরণ করছে ওনার সঙ্গে। এরপরে দেশে আনি আর কি বাবারে দাফন কাফন করা হলো আর কি শনিবার আর কি।
বুঝতে আর কি যেই লোকে মেডিকেল নিছে ওই লোকে আবার মাগবের পরে আসছে খোঁজার জন্য কার বাচ্চাটা। উনি ওনার বাসায় যায়, মারে ছোটো বাইরে নিয়ে আসছে কার বাসাটা, কার বাচ্চা। এ খুঁজতে খুঁজতে জাকির হোসেন রোড। তারপরে আমার বড় ছেলে দেখছে বাসা থেকে বাইরেতে, অন্য এক ছেলে বলে ওই যে ওনার ভাই, ওনার ছোটো ভাই। তারপরে ওই ছেলে আসা বলে গেছে আর কি ওই ওই মেডিকেল আছে, উনি তাড়াতাড়ি আর পরে ওরা গেছে। আমার দর জামেলা হয়েছে, রাস্তায় হয়েছে, বাড়িতে আনার পরে বাড়িতে কেউ কিছু খারাপ আচরণ করে নাই আর কি, বাধা সৃষ্টি করে নাই। বাড়িতে কী অবস্থা, ছেলের কথা শুনছি আমি ঠিক ছিলাম। আমার ছেলে অনেক আদরে ছিল, আমার ছেলে ডেলি আবার খবর দিতে ফোন করে সকাল বিকাল। আজ তো 11 মাস আমার ছেলে আমার কোনো খোঁজ নিতেছে না, খবরও নিতে নিচ্ছে না। তখন কি আমি ঠিক ছিলাম না? আমার বাচ্চা হারায়, আমার বাচ্চা সারাদিন শুক্রবার ওই দিন বাসায় ছিল। আসন নামাজের পরে আসন নামাজ আজান দিছে, খেলার নাম দিয়ে বাসার সামনে মাঠ ছিল, খেলার পোশাক পইরা ওইখানে গেছে বল খেলতে। বল খেলতেছে এমন টাইমে গুলির আওয়াজ শুনি গেছে দেখতে। যাওয়ার সঙ্গে সঙ্গে তো বাবার মাথায় গুলি মারি দিচ্ছে, ওইখানে পড়ি তো ওইখানে শেষ বাবা। ওটা আমরা এখনো জানতে পারি না কে গুলি করছে, কে বাবারে দিছে। এখন আমরা বিচার চাই, যারা আমাদের বাবাকে হত্যা করছে তাদের বিচার উপযুক্ত আমরা বিচার চাই এলাকাবাসীর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেক দুঃখের কথা, বলাটা কষ্ট হয়ে যায়। আমার ভাতিজা, আমার ভাইয়ের এবং ভাবিদের, আমাদেরও, আমাদের চাচা হিসেবে আমরা, আর আমাদের ভাতিজা হিসেবে অনেক আদরের ছিল, স্নেহের ছিল। তো অবশ্য আমাদের থেকেও আমার ভাই ভাবি তারা অনেক স্নেহ করত, অনেক আদর করতেন এবং তার প্রতি অনেক স্বপ্ন ছিল ভাইয়ের, যাকে ভাতিজা ঢাকা ভাইয়ের কাছে রাখি। ভাইয়ের 2টা ছেলে, একটা মেয়ে, 2টা ছেলেই ভাইয়ের কাছে রাখি পড়াশোনা করাইতেন। এবং বড় ছেলেটা কিসের উপর জানি অনার্স করতেছে, আমি আসলে পুরো জানি না। আর ছোট ছেলে এখন রাকিব হোসেন, সে স্কুলে পড়াশোনা করতেছে। যাক, ভাই ক্লাস 7 পর্যন্ত এখন সে পড়তেছে। এমত অবস্থায় আল্লাহ পাকের হুকুম, দেশের এই নৈরাজ্য সৃষ্টিকারীরা তাকে অন্যায়ভাবে হত্যা করে শহীদ করলেন। যাক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং যারা এই জুলুম করছেন সেই জালেমদের বিচার আমরা দেশ এবং সকল জাতির কাছে, সরকার প্রধান থেকে সকল জাতির কাছে আমরা এই বিচারের প্রার্থনা করি। আর এই ভাতিজার ব্যাপারে ভাইয়ের যতটুকু স্বপ্ন ছিল, ভাই তাকে উচ্চ পর্যায়ের একটা পড়ালেখা করাবেন এবং শিক্ষিত বানাবেন এবং তার প্রতি আরও বড় ধরনের পরিকল্পনা ছিল। যাক, সেগুলো আমি আসলে ভাই যতটুকু বলছি সেই হিসাবে বলতেছি। ভাইয়ের কী কী স্বপ্ন ছিল তা আমি পুরো এখন ব্যক্ত করতে পারবো না, কিন্তু এই ছেলে যখন ভাইয়ের কাছে যা চাইতেন ভাই কখনো নিষেধ করতেন না। ভাই সব কিছু দিতেন এবং দেওয়ার সচেষ্ট ছিলেন। আর এই জুলাই অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা যখন খেলার উদ্দেশ্যে, ভাই অবশ্য ছেলেকে বাসায় রাখি, ভাই তো আবার একটা টেকনিশিয়াল কাজ জানে, সে কাজে বাইরে ছিল। এমত অবস্থায় তাকে বলছিল, বাবা তুমি বাসায় থাকো, যেহেতু চারিদিকে সমস্যা গণ্ডগোল যাইতেছে, তুমি বাসা থেকে বাইরে হইও না। তারপরেও ছোট মানুষ খেলাধুলার প্রতি খুবই আনন্দ বোধ করে, সে এমনি একটু উল্লাসিত বেশি, আনন্দ ভোগবিলাসে খুবই একটু বেশি, তার মনে একটু ফুর্তি ছিল। কিন্তু সে আর ভাই না থাকার কারণে সে আর থাকে নাই বাসায়। ভাই অবশ্য খাবারও দিয়ে গেছে বাসায়,
সে এগুলোর দিকে ফলো না করে সে বাসা থেকে বাইরে গেল খেলার পোশাক পরে। মাঠে আমি যতটুকু শুনছি বলতেছি, মাঠে যাইতেছে, এমত অবস্থায় গোলাগুলির আওয়াজ শুনে সে হয়তো ছোট মানুষ, এই সমস্ত আওয়াজ শুনলে একটু মনে করে যে এটা আনন্দ মনে করে, একটু দেখতে গেছে। এমত অবস্থায় পুলিশ দেখছে, দেখার মাত্রই গুলি করে তাকে হত্যা করা হইলো, শহীদ করা হইলো। এমনভাবে গুলি করছে পিছন দিয়ে আমি দেখছি, আমি যখন তাকে গোসল দেওয়া হইলো পিছের অংশটা ঝাঁঝরা হয়ে মোজগের সমস্ত এইগুলা চামড়াগুলা বাইরে গেছে, ঝুলি রয়েছে, আমি এমন অবস্থায় দেখছি। কিন্তু যখন এই ছেলেটা শহীদ হইল, গুলিবিদ্ধ খেয়ে যখন পড়ে রইল, প্রতিমধ্যে আরেকটা ছেলে, অবশ্যই আমরা চিনি না, ঢাকারই, সে দেখে তাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। তো কোন হাসপাতালে নিয়ে গেছে আমরা পরে আবার অবশ্য জানতে পারছি। বাড়ি তো হেরে খুঁজতে খুঁজতে রাত্রের তখন 7:30 8টার দিকে যান, দেখছে যে যা সন্ধ্যার পরেও ঘরে আসতেছে না। তখন ভাই একটা চিন্তা করলো, কি জানি সমস্যা হইল, তা আমি একটা খুঁজি দেখি। যাক, ভাই এই খুঁজতে গিয়েও অনেক হয়রানির শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের সামনে পড়ছে, পুলিশ গুলি করবে এমন অবস্থা। তখন ভাই তো সরকারি একটা চাকরি করতো, সিটি কর্পোরেশন এখনও করে। তো ওই যখন চাকরি কার্ড দেখাইতো তখন পুলিশ ছাড়ে দিত। এরকম 2 থেকে 3 জায়গায় বাইরে পুলিশের কবলে পড়ছে এবং দলীয় লোকদের কবলে পড়ছে। এমনকি সাথে বাইরের ছেলে, বড় ছেলেটাও ছিল খুঁজতে গিয়া একই সঙ্গে। আর আমার আরও অন্যান্য ভাতিজারাও ছিল, হেরো একই পরিস্থিতির শিকার হয়েছে। পরে যখন বলল যে আমি একটা সরকারি জব করি, আমি সরকারি লোক, তো বাইরে ছাড়ি দিল। এবং বা এমনকি বাইরের ছেলে, বড় ছেলেটাও দলীয় লোকেরা টান দিয়ে সরাই ফেলাইছিল। যখন ছেলে আব্বু গিয়ে ডাকতেছে তখন বাইরের নজর গেছে, ভাই তো পুলিশের সাথে কথা বলতেছে, বলতে এরই মধ্যে বড় ছেলেরা টান দিয়ে সরাই ফেলাইতে চাইছিল। তো কিছুদিন নিয়ে যাওয়ার পরে ছেলে তখন আব্বু বললে ডাক দিছে, ডাক দেওয়ার পরে যে পুলিশে বলছে যে আমার ছেলে নিয়ে যাইতেছে। তখন পুলিশে বলছে কই নাও, ছাড়ি দাও, সমস্যা নেই, এটা ছাড়ি দাও। তো ছাড়ি দিছে। এইভাবেই 2 থেকে 3 জায়গায় পুলিশের বাধাগ্রস্ত হয়েছে। পরে খুঁজতে খুঁজতে কয়েকটা হাসপাতাল খোঁজার পরে আগারগাঁও কি হাসপাতাল জানি, ওটা আমার আসলে এখন হঠাৎ স্মরণে আসতেছে না, ওই হাসপাতালে যাই দেখছে যে রাকিবের লাশ ওখানে পড়ে রয়েছে। এখন লাশকে কীভাবে বাইর করব, তখন রাত্রের সম্ভবত 11:30 কিংবা 12টার দিকে, অথবা 10:30 11টা এরকম সময়ের মধ্যে তার খোঁজ পাইছে। পাওয়ার পরে ভাই তো আমার কাছে ফোন দিল, বাইরে আমার ছেলে তো শেষ। এই বলে ভাই কান্না ভেঙে পড়ল। ভাইয়ের কলিজার সন্তান এইভাবে চোখের সামনে থেকে, যেখানে ভাই তাদের যত্নবান, কোনোটাই ত্রুটি করে নাই, এই জন্যই ভাই অবশ্য অনেক দুঃখ কষ্টে সে বুকে নিয়ে তাকে খুঁজতে বাইরে। তখন বললো যে আচ্ছা এখন আমি এই ছেলে আমি কীভাবে বাইর করব। তখন ওই মেডিকেল থেকে বলছে কোন ইয়েতে, এটারে কী বলে, কোন থানার আন্ডারে সে শহীদ হইল। তো বলছে যে মোহাম্মদপুর থানার অধীনে। তো ওখান থেকে আমরা টিসি নিয়ে আসেন, দিল ওখানে থানার ওসি, তখনকার যে ওসি ছিল সে ওসি এটা ব্যাপারে কোনো অ্যালাউ করে নাই, কোনো গুরুত্ব দেয় নাই। তাকে আরও হয়রানিমূলক আরেক থানায় পাঠাইলো, আগারগাঁও থানায় পাঠাইলো। সেখান থেকে সম্ভবত আরেকটা রমনা থানায় পাঠাইলো। এর মধ্যে 3-4টা থানায় তারে দৌড়াদৌড়ি করাইতে রাত্র তখন 3টা 2:30 থেকে 3টা বাজে। এই অবস্থা যা দেখছে আর কোনো ঠাঁই পাইতেছে না, মানে কেউ আশ্বস্ত করতে করতে ফিরতেছে না, তাকে নিশ্চিত দিতে পারতেছে না আমরা এখন তাকে বাইর করার বা দিয়ে দেওয়ার একটা আশ্বাস দিব বা দিতেছি।
এরকম কেউ দিতেছে না, সবাই বলতেছে এখান থেকে ওখানে যান, ওখান থেকে ওখানে যান। এইভাবে ভাই রাত 2:30 থেকে 3টা পর্যন্ত বলছে। অবশেষে ও রাত্রে সর্বশেষ বলছে যে আমরা এখন এখানে আসছেন, আগামীকাল 9:30 কিংবা সকাল 10টার দিকে থানায় আসেন। তখন সম্ভবত মোহাম্মদপুর থানায় আখের শেষ রাত্রের শেষ টাইমে এটা বলছে রে। তো ভাই ওখান থেকে চলে আসি, বাসায় চলে এসছে। বাসায় আসি, যাক উনি তো অন্তরে ব্যথা, ঘুম কতটুকু গেছে না গেছে সেটা তো জানি না, ভাই জানে অবশ্য। তো রাত্র পোহানের পরপরেই ভাইয়ে আমরা তো ফোনে যোগাযোগ করতেছি, ভাই কী অবস্থা, কী খবর, কী আছে, কী হালে আছেন, কী করতেছেন বা খাওয়া দাওয়া খাইছেন নি। তো যাক ভাই তো কাঁদার জন্য কথা বলতে পারতেছে না। তো ওই 9:30টার দিকে থানায় গেল। থানায় যাই ওই আগের মতোই একই পরিস্থিতি, এখান থেকে ওখানে যান, ওখান থেকে ওখানে যান। তো ভাই সম্ভবত আগেরকার থানা জানেন, রমনা থানা থেকে একটা কি কাগজ দিছিল। তো ওখানে মেডিকেল নিয়েছি, মেডিকেল যাওয়ার পরে বলছে যে মেডিকেল যান। যাওয়ার পরে এরা বলছে যে আমরা ছেলে পোস্টমর্টম হবে। এখন তো বলছে যে ভাই বলছে যে আচ্ছা পোস্টমর্টম করেন ছাড়া যদি আমাদের বাচ্চাটা দিয়ে দেন, যদি আমি এর থেকে কোনো খরচ লাগে তো আমি দিব। তারপরে ওরা অস্বীকার জানাইছে, না আমরা পোস্টমর্টম করবই, খরচ দিল না দিল। তো যাক ভাই কী করবে তাহলে, আর এখানে বাড়তি কিছু ঝামেলা করার বা আশা করা যায় না। তো ওরা পোস্টমর্টম করছে, ভাইয়ের ফোন নম্বর অ্যাড্রেসটাকেই পোস্টমর্টম করছে। পোস্টমর্টম করে তারপরে আপনার আসরের আগে না জানি পরে বাইরে ফোন দিচ্ছে যে আপনার আগে বের বা আপনার কী জি আসেন, আপনার আসি আপনার লাশ নিয়ে যান। তো এই ভাই ওখানে যা যা কিছু দরকার মেডিকেলের রুল অনুসারে ওগুলা করছে। ওগুলা করে পরে ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করছে। তারপর ভাই আসতে আসতে রাতের তখনকার 8টা 8:30 তখন বাজে, রাত 9টা বাজে। পরে আসি, এর আগে তো আমরা বলছি যে যারে ফিরেই দিছে তোরা কবর টবর করে রেডি কর। তা আমরা কবর করে রেডি করছি। রাত্রে আইসা তুই ভাই আবার ভাই এরে নিয়ে আসতে জায়গায় ধরছে অবশ্য। এবার কি দলীয় লোক ধরছে না পুলিশে ধরছে আসলে আমি বাইরে আর তেমন একটা গুরুত্ব দিয়ে জিগাই নেই। হ্যাঁ, এই পরিস্থিতিতে লাশ আনে এলাকায় আমাদের পারিবারিক অবস্থানে দাফন করা হয়েছে। আর এলাকার কেউ অবশ্য হয়রানিমূলক কোনো আচরণ করে নাই, এটা আমরা বলি। আর এই পর্যন্ত আমার কথা শেষ। আমি চাচা হিসাবে যতটুকু জানি হিসাবে বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।